জুলাই সনদে স্বাক্ষর 15 অক্টোবর। সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা। বর্তমান প্রেক্ষাপটে উচ্চকক্ষের সংসদ বাস্তবসম্মত নয় বলছে সিপিডি। হাসিনার মতো স্বৈরাচার ঠেকাতে এর বিকল্প নেই মত বিশিষ্টজনদের। গণভোট আয়োজনে ঐকমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই বলছে বিএনপি। বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায় জার্মানি। এবং শাপলা প্রতীক সহ নিবন্ধনের দাবি অনড় এনসিপি। ইসিকে অদৃশ্য শক্তির প্রভাব মুক্ত হওয়ার তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সই হবে জুলাই সনদ। জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ে কমিশনের এক বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও আয়ুব মিয়া উপস্থিত ছিলেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে উচ্চ কক্ষ বিশিষ্ট সংসদ বাস্তবসম্মত নয় বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। দুপুরে রাজধানীর একটি হোটেলে এ নিয়ে আয়োজিত জাতীয় সংলাপে এমনটি জানায় সংস্থাটি। এতে বদিউল আলম মজুমদার বলেন, হাসিনার মতো দানব হওয়া ঠেকাতে উচ্চকক্ষের বিকল্প নেই। তবে উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে পক্ষে বিপক্ষে উঠে আসে নানা মত। মনিরুল ইসলামের প্রতিবেদন। জাতীয় নির্বাচন সমাগত, তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরই আলোচনায় আসে সংসদীয় পদ্ধতি। এমন চর্চার মধ্যেই প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহি নিশ্চিত করতে পারবে, এই বিষয়ে জাতীয় সংলাপের আয়োজন করে সিপিডি। অন্তর্বর্তী সরকার বা কনসেনসাস কমিশন সংলাপে উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে পক্ষে বিপক্ষে মত দেন বিশেষজ্ঞরা। নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থায় স্বৈরতন্ত্রের উত্থানের সুযোগ নেই। আর রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেন, এটি বাস্তবায়নে তাড়াহুড়া নয়, বরং দীর্ঘ আলোচনা হওয়া উচিত। পৃথিবীর বিভিন্ন দেশেই এই সমস্ত সংস্কারগুলা বছরের পর বছর আলোচনা করেই করা হয়। এটা তাড়াহুড়ার বিশেষ কিছু নেই। একটা কক্ষ আর একটা কক্ষের দিকে তাকিয়ে থাকে, অর্থাৎ এখানে কোনো আনসেক্ট কোনো কিছু থাকার সুযোগ থাকে না। এই ধরনের ঐকমত্যের চেহারা নিয়ে উচ্চ কক্ষ গঠন, সেটা কি বাংলাদেশের জন্য প্রয়োজন ঠিক এই মুহূর্তে কতটুকু? এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দেশের বর্তমান বাস্তবতায় উচ্চকক্ষের উপযোগিতা সৃষ্টি হয়েছে। আর বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উচ্চকক্ষের পক্ষে মত দিলেও পদ্ধতি নিয়ে আলোচনার আহ্বান জানান। উচ্চকক্ষ কিভাবে ডিসিশন মেক করবে এবং নিম্ন কক্ষে এসে, অনেকে বলেছেন অডিয়েন্সে যে নিম্ন কক্ষে এসেই তো সব শেষ হয়ে যাচ্ছে। উচ্চকক্ষের যত উপযোগিতা নিয়ে আলাপ করব, সব উপযোগিতা একটা শর্তের উপরে নির্ভরশীল। সেটা হলো উচ্চকক্ষ ভোটের পিআর অনুপাতে প্রতিনিধিত্ব নির্বাচিত হতে হবে। এতে বদিউল আলম মজুমদার বলেন, উচ্চকক্ষ থাকলে শেখ হাসিনা কখনোই ৫৫ সংশোধনী বাতিল করতে পারতেন না। হাসিনা যে দানবে পরিণত হয়েছে তার একটা বড় কারণ যে কাস্ট অফ দি মেজরিটি। এই যে দানবে যাতে পরিণত না হয়, প্রতিষেধক হিসাবে কিংবা এটা ঠেকানোর জন্যই কিন্তু উচ্চকক্ষ। এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জানান, ঐকমত্যের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিলে সেটি বাস্তবায়নে কাজ করবে তারা। The point I want to make is that the European Union is and will remain active in terms of support for the implementation of reforms that you decide. সিপিডির ভাষ্য, পদ্ধতি নয়, সংসদ বয়কটের কালচার থেকে বের হয়ে আসতে হবে। স্ট্রেইট ফরওয়ার্ড সলিউশন হিসেবে যাতে আমরা আপার হাউসকে বিবেচনা না করি, সেটি এখানে একটা বলার বিষয়। বরঞ্চ আমাদের ইউনিক্যামেরাল বা এই সিস্টেমটার ভিতরেও অ্যাডভান্টেজ রয়েছে যদি এটাকে ঠিকমতো ফাংশনাল করা যায়। রাষ্ট্রের অস্তিত্ব কাঠামো সংশোধনে উন্নত বিশ্বের মতো বছরের পর বছর আলোচনা করেই সিদ্ধান্তে আসা উচিত বলেও মনে করে সংস্থাটি। আপার হাউস করবার মতো একটি কাঠামো। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হত্যার নির্দেশনা ছিল বলে জানিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজধানীর চাংখারপুলে ৬ হত্যা মামলার ১০ম দিনের সাক্ষ্যে তিনি একথা বলেন। তিনি ভয়াবহ এই হত্যাকাণ্ডের দৃশ্য প্রত্যক্ষ করেছেন বলেও ট্রাইব্যুনালকে জানান আসিফ মাহমুদ। মেজবা রহমানের রিপোর্ট।
জুলাই আন্দোলনের ৫ আগস্ট রাজধানীর চাঙ্কারপুল এলাকায় মার্চপথ ঢাকা কর্মসূচিতে সমবেত হলে ছাত্র জনতার উপর গুলি চালায় পুলিশ। এতে শহীদ হন ১০ম শ্রেণীতে পড়ুয়া শাহরিয়ার খান আনাস সহ ৬ জন। ৫ আগস্টের পর এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হলে চলতি বছরের ২৫ মে তা আমলে নেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার মামলার ১০ম দিনের সাক্ষ্যে ১৯তম সাক্ষী হিসাবে জবানবন্দি দেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক এলজিআরডি এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ এই সাক্ষ্য গ্রহণ করা হয়, যেখানে তার জবানবন্দিতে উপদেষ্টা প্রত্যক্ষ দোষী হিসাবে ঘটনার বিভিন্ন তথ্য ট্রাইব্যুনালকে জানান। আসিফ মাহমুদ জানান, আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হত্যার নির্দেশনা রয়েছে বলে হুমকি দিয়েছিলেন তৎকালীন গোয়েন্দা কর্মকর্তারা। আমাদেরকে গুম করে নিয়ে রাখা হলো এবং পরবর্তীতে আন্দোলন প্রত্যাহার করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করা হলো। প্রত্যেকটি ঘটনায় কারা কারা কোন কোন বাকে দায়ী ছিলেন সবার নাম সহ আমি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছি। এ সময় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আন্দোলনের সঙ্গে জড়িতদের বিচার চান জুলাই আন্দোলনের অন্যতম এই সংগঠক। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ সারা দেশে যেই হত্যাযজ্ঞ হয়েছে সেটার জন্য সকল কমান্ডিং অথরিটি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পুলিশের যারা সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে দায়ী করছে। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণে আগামী ১৬ অক্টোবর দিন ধার্য করা হয়েছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মাননীয় উপদেষ্টা, উনি আজকে ট্রাইব্যুনালে এসেছিলেন সাক্ষ্য প্রদান করতে। উনি ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন, সাক্ষ্য প্রদান চলমান আছে এবং আগামী সপ্তাহের একই সময়ে উনি ওনার বাকি অংশ সাক্ষ্য প্রদান করবেন। এদিন ট্রাইব্যুনাল ২-এ শহীদ ওমর ফারুকের বাবা চাঁদ মিয়ার জবানবন্দির মধ্য দিয়ে আসলে ৭ লাশ পোড়ানোর মামলায় ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মিসবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। গণভোট আয়োজনে জাতীয় ঐক্যমত্য কমিশনের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ঐক্যমত্য হওয়া বিষয়গুলো নিয়েই এগিয়ে যাবে তার দল। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন আমির খসরু। তিনি জানান, জার্মানি বাংলাদেশের একটি নির্বাচিত সরকার দেখতে চায়। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটসে। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন সহ বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয় বৈঠকে। স্কিল ডেভেলপমেন্ট সর্বক্ষেত্রে প্রযোজ্য এখন বাংলাদেশে, আর টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা জোর দিচ্ছি, এই জন্য যে টেকনোলজি ব্যতীত আসলে ইকোনমিক্যালি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। এই ক্ষেত্রে জার্মানির সাথে আমাদের কোঅপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আলোচনা করেছি আমরা জয়েন্টলি স্কিল ডেভেলপমেন্টের জন্য কি করতে পারি আগামী দিনে। গণভোট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ বলেন, যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলো নিয়ে এগিয়ে যাবে তার দল। যে জায়গাগুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। যেখানে ঐক্যমত হবে না, আপনি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের অধিকার আছে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া, এর বাইরে কোনো আলোচনা নেই। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ভাগাগিলা ইউনিয়নের মোস্তাকিন আলীর বসতবাড়ি পরিদর্শন করে তার সার্বিক খোঁজ খবর নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। 3 যুগ থাকি বুকে জঙ্গাল দিয়ে আমরা স্বামী স্ত্রী 2 জন মিলে আমরা টানি, এই ঘানি টানি আমরা বাজারে বিক্রি করতে যাই। এই সময় তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ মোস্তাকিনের পরিবারকে স্বাবলম্বী করতে 2টি অটো ভ্যানের চাবি তুলে দেওয়া হয়। আমাদের প্রধান দায়িত্ব যে এই পরিবারটিকে মুখে হাসি ফোটানো যায়, এই সহযোগিতা আমরা করলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে, সেটা হয়তো খুব বড় কিছু নয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ।
ইসিকে অদৃশ্য শক্তির প্রভাব মুক্ত হয়ে শাপলা প্রতীক সহ নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দাবিতে অনড় থেকে গণতান্ত্রিক পথে আন্দোলন চালিয়ে যাবার কথাও বলেছে দলটি। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এই কথা বলেন। এমআর আসাদের রিপোর্ট। দলের নিবন্ধন ও প্রবাসী ভোটার সহ ৩টি ইস্যু নিয়ে বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির ৩ সদস্যের প্রতিনিধি দল। ২ ঘণ্টা বৈঠকের পর দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, আলোচনা ইতিবাচক হয়েছে। প্রতীক ইস্যুতে নিজেদের অনড় অবস্থান জানিয়েছেন তারা। অন্য কোনো কিছু প্রভাব বা শক্তি তাদের উপর বিরাজ করছে, অথবা প্রতীক প্রশ্নকে রেখে অন্য কোনো নির্বাচন কেন্দ্রিক তারা নতুন কোনো ষড়যন্ত্র করছে। আমরা মনে করি যে এই মাসের মধ্যেই এটা জাতির সামনে স্পষ্ট হবে। নির্বাচন কমিশনের সামনে দুইটি পদ্ধতি, দুইটি রাস্তা আছে। একটি হলো ধান বাতিল করা, তারা বাতিল করা, সোনালিয়াস বাতিল করা, অথবা শাপলা দেওয়া। তো আমরা আশা করি যে আমাদের যারা ভ্রাতৃপ্রতিম অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে, আমরা তাদের সাথে এই বিষয়ে ঐক্যবদ্ধ যে কারোটাই বাতিল না হোক। সুতরাং আমরা শাপলা পেতে আইনি বাধা এবং রাজনৈতিক বাধা কোথাও দেখছি না। এজন্য আমরা আশাবাদী শাপলা পাবো। প্রবাসীদের ভোটের বাইরে রাখার পায়তারা হচ্ছে কিনা সে বিষয়েও সজাগ থাকার আহ্বান জানান পাটোয়ারি। নির্বাচন কমিশনের অনেক কিছু পাবেন, যদি গর্ত খুঁড়েন অনেক কিছু সব বের হবে এখান থেকে। আমরা সেটা আপনাদেরকে জানান দিয়ে গেলাম। নিবন্ধন প্রাপ্তির তালিকায় থাকা বাংলাদেশ জাতীয় লীগের বিষয়েও নিজেদের আপত্তি জানায় দলটি। 1991 সালে জনাব আতাউর রহমান খান মৃত্যুবরণ করার পরে আর কিভাবে এই জাতীয় লীগের দল হিসাবে ধারাবাহিকতা ছিল। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার পর বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিশক। এর অংশ হিসেবে বিমানবন্দরগুলোকে দেওয়া হয়েছে 10টি বিশেষ নির্দেশনা। বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ইমেইল ও লিঙ্ক থেকে বিরত থাকা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইস ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। গতবারের তুলনায় দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যু হার কম বলে জানালেন ডিএনসিসি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিফাত আল ইমন। তবে থেমে নেই সংক্রমণের গতি। প্রতিদিনই রাজধানী ও আশপাশের জেলা থেকে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে বিভিন্ন হাসপাতালে। আক্রান্তদের প্রাথমিক পর্যায়ে অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গু মোকাবেলায় সচেতনতার বিকল্প নেই বলেও জানান তারা। সুরাইয়া মুনের রিপোর্ট। মৌসুম পেরিয়ে গেলেও চলছে ডেঙ্গুর পিক আওয়ার। রাজধানী ও আশপাশের জেলা থেকেই প্রতিদিনই হাসপাতালে ভিড় করছেন আক্রান্ত রোগীরা। সবার চোখে মুখেই কষ্টকর অনুভূতি। আক্রান্তরা জানালেন তাদের শারীরিক নানা জটিলতার কথা। প্রচুর মাথা ব্যথা, বমি বমি ভাব ছিল, হাঁটুগুলো ব্যথা করে, আর নাক দিয়ে রক্ত পড়ছে, ব্লাড ভাঙছিল। গাজীপুরের সদরে ভর্তি হয়েছিলাম, সেখানে ভালো ট্রিটমেন্ট পাই নাই, ওখান থেকে পরে চলে আসছে এই জায়গায়। নারায়ণগঞ্জে আমি 2 দিন ভর্তি ছিলাম, ওখানে 1,51,000 থেকে 2 দিনে চলে এসে পড়ছে 15,000। অন্য বছরগুলোর তুলনায় জনগণ এবার অনেকটা সচেতন মন্তব্য করে জটিলতা এড়াতে প্রাথমিক পর্যায়ে ডেঙ্গু আক্রান্তকে অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ দিলেন এই চিকিৎসক। ডেঙ্গু যদি আক্রান্ত হয় তাহলে দেখা যাচ্ছে যে তারা কিন্তু আর্লি হাসপাতালে আসছেন বা টেস্ট করিয়ে ফেলছেন, অন্তত ডেঙ্গু জ্বরটাকে তারা কনফার্ম করে ফেলছেন। তো সেক্ষেত্রে রিকগনিশনটা তাড়াতাড়ি হচ্ছে। এখন মানুষের মধ্যে সচেতনতা একটু বেড়েছে এই সেন্সে যে এখন দেখা যায় প্লাটলেট কাউন্টটা একটু কমলেই কিন্তু সবাই ডাক্তারের শরণাপন্ন হচ্ছে। জ্বর আসলে প্রথম দিনেই যেহেতু ডেঙ্গু টেস্টটা পজিটিভ আসে, তারা চাইলে আশেপাশের যে কোনো হাসপাতাল থেকে টেস্টটা করে নিতে পারে। এছাড়া বিশ্রাম নিতে হবে পর্যাপ্ত পরিমাণে, প্যারাসিটামল খাবে, কুসুম কুসুম গরম পানি দিয়ে শরীরটাকে স্পঞ্জ করবে, আর প্রচুর পরিমাণে তরল খাবার খাবে, ওর স্যালাইন খাবে। লক্ষণ দেখা দিলে আক্রান্তের রক্ত পরীক্ষা করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি। কারো যদি জ্বর থাকে সাথে ডেঙ্গুর লক্ষণ যেমন মাথা ব্যথা, শরীর ব্যথা, অস্থিসন্ধিতে ব্যথা, গিটে গিটে ব্যথা থাকে, তারা নিকটস্থ হাসপাতালে গিয়ে তার ডেঙ্গু টেস্টটা করিয়ে ফেলা উচিত। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।
চিত্রশিল্পী আবু সালেহ টিটুর চতুর্থ একক চিত্র প্রদর্শনী আজ থেকে রাজধানীর সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মি হকন এরাল্ড গুলব্রাডসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা সমালোচক অধ্যাপক মঈনুদ্দিন খালেদ এবং বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক মোর্শেদ শফিউল হাসান। চিত্র প্রদর্শনীতে শিল্পীর অ্যাক্রিলিক মাধ্যমে আঁকা ৩২টি চিত্রকর্ম প্রদর্শিত হয়। প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। ৩ দিন ব্যাপী এ প্রদর্শনী চলবে ১১ অক্টোবর পর্যন্ত। দেশের বাইরের খবর, গাজা থেকে সেনা সরিয়ে নেয়ার প্রস্তুতি শুরু করল ইসরায়েল। এছাড়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৭২ ঘন্টার মধ্যে শুরু হবে দুপক্ষের বন্দি বিনিময় প্রক্রিয়া। এদিকে গাজা অভিমুখী জাহাজে থাকা ব্যক্তিদের নিরাপত্তা এবং মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ রিপোর্টার আইরিন খান। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু হচ্ছে। হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানান, ইসরায়েল ১৯৫০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। এর বিনিময়ে ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্ত করবে হামাস। এদিকে গাজা থেকে সেনা সরিয়ে নেয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল। হামাসের সঙ্গে জিম্মি মুক্তি, যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তির অংশ হিসেবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী আইডিএফ। এক বিবৃতিতে তারা জানায়, রাজনৈতিক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এবং পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে চুক্তি বাস্তবায়নের জন্য অপারেশনাল প্রস্তুতি শুরু হয়েছে। অন্যদিকে গাজা অভিমুখী ফ্লোটিলা নৌবহরে থাকা ব্যক্তিদের নিরাপত্তা এবং মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার আইরিন খান। বহরের উপর চালানো হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়ে তিনি বলেন, অন্যায়ভাবে আটক ব্যক্তিদের সামগ্রিক অধিকার নিশ্চিত করা ইসরায়েলের দায়িত্ব। নিজেদের মত প্রকাশ এবং ফিলিস্তিনিদের সাহায্য করার অধিকার আছে অধিকার কর্মীদের, আর ইসরায়েলের দায়িত্ব হচ্ছে এই অধিকারগুলোর প্রতি সম্মান জানানো। এদিকে যুদ্ধবিরতির ঘোষণা শোনার পর দক্ষিণ গাজার খান ইউনিসে বাসিন্দারা উল্লাসে মেতে ওঠেন। স্বস্তির নিঃশ্বাস ফেলছে হামাসের হাতে জিম্মি ইসরায়েলি পরিবারগুলোও। তেল আবিবের সড়কে নেমে আনন্দ উল্লাস করেন তারা। ঐশী আলম, মোহনা সংবাদ। হ্যালং নামে ভয়ঙ্কর টাইফুনের কবলে পড়েছে দ্বীপ দেশ জাপান। বৃহস্পতিবার দেশটির ইজু দ্বীপপুঞ্জে আঘাত হানে টাইফুনটি। এর প্রভাবে রাত থেকেই শুরু হয় তীব্র বাতাস ও ভারী বর্ষণ। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী ঝড়ো বাতাস ও উঁচু ঢেউয়ের কারণে বিশেষ সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া দপ্তর। বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। চলতি বছর সাহিত্যে নোবেল পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই। তার সুনিশ্চিত ও দিব্য দৃষ্টিপূর্ণ সাহিত্য সম্ভারের কারণে ক্রাসনাহোরকাইকে এই পুরস্কার দেয়া হয়, যা মহাবিপর্যয়কালীন সময়ে শিল্পের শক্তির কথা শোনায়। লেখক লাসলো ক্রাসনাহোরকাই ১৯৫৪ সালে রোমানিয়া সীমান্তের কাছে দক্ষিণ পূর্ব হাঙ্গেরির ছোট শহর জিওলাতে জন্মগ্রহণ করেন। তার প্রথম উপন্যাস ছিল সাতানটাঙ্কোর প্রেক্ষাপট নিয়ে, যেখানে উঠে এসেছে হাঙ্গেরির একটি গ্রামীণ পরিত্যক্ত সমবায় খামারে বসবাস করা দরিদ্র মানুষের কথা। প্রথমবারের মতো কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল কর্পোরেট বিচ ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ২১ থেকে ২৩ নভেম্বর আয়োজিত এই ৩ দিনের উৎসবকে ঘিরে কক্সবাজার রূপ নেবে ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদনের মিলন মেলায়। বাংলাদেশ ক্রিকেটে আরাফাত রহমান কোকোর অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে এই আয়োজন। টুর্নামেন্টে অংশ নেবে দেশের শীর্ষ ১৬টি কর্পোরেট দল, যেখানে থাকবেন প্রায় ৩২০-এর বেশি খেলোয়াড়, ম্যানেজার ও নির্বাহী কর্মকর্তা। ক্রিকেটের পাশাপাশি আয়োজনের অংশ হিসেবে থাকছে কনসার্ট, দেশীয় ও আদিবাসী সাংস্কৃতিক পরিবেশনা, ফুড ফেস্টিভ্যাল এবং বিচ ক্লিনিং ক্যাম্পেইন সহ সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জুলাই সনদের স্বাক্ষর ১৫ অক্টোবর। সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা। বর্তমান প্রেক্ষাপটে উচ্চকক্ষের সংসদ বাস্তবসম্মত নয় বলছে সিপিডি। হাসিনার মতো স্বৈরাচার ঠেকাতে বিকল্প নেই মত বিশিষ্টজনদের। গণভোট আয়োজনে ঐকমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই বলছে বিএনপি। বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায় জার্মানি।
এবং শাপলা প্রতীক সহ নিবন্ধনের দাবি অনড় এনসিপির। ইসিকে অদৃশ্য শক্তির প্রভাব মুক্ত হওয়ার তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।